নির্দেশে এই ওয়ার্কশপ, যে ওয়ার্কশপ সকাল 11টা থেকে শুরু হয়েছিল, এই ওয়ার্কশপের বিষয়বস্তুটাই ছিল আগামী 2026-এর বিধানসভা মিশন 2026 অ্যাসেম্বলি ইলেকশন। আমাদের মধ্যে প্রেস কনফারেন্সে আছেন এবং ওই ওয়ার্কশপের পুরো নেতৃত্বে ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, সিডব্লিউসির মেম্বার গোলাম আহমেদ মির্জি বিধায়ক এবং এআইসিসি সেক্রেটারি আম্বা প্রসাদ এক্স এমএলএ এবং সেক্রেটারি এআইসিসি আসাফ আলী খানজি। আমাদের মধ্যে ছিলেন সিডব্লিউসির আরেক মেম্বার, প্রাক্তন সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, প্রাক্তন সভাপতি, সাংসদ, প্রাক্তন মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়। এই প্রেস কনফারেন্সে এবং ওই মিটিংয়েও ছিলেন ঈশা খান চৌধুরী, মেম্বার অব পার্লামেন্ট, এবং আমাদের এক্স এমপি, এক্স এমএলএ, রাজ্য কংগ্রেসের ইম্পর্টেন্ট লিডার্স এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্কার ছিলেন। সেই ওয়ার্কশপে প্রথম ইন্ট্রোডাকশন এন্ড মুখবন্ধ বিভিন্ন বিষয়ের উপরে অনারেবল এআইসিসির জেনারেল সেক্রেটারি ব্যক্ত করেন, যেগুলো একেবারে পার্টির আভ্যন্তরীণ বিষয়। এবং আমরা পশ্চিম বাংলার বর্তমান ইকোনমি, বর্তমান সামাজিক অবস্থা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং প্রেজেন্ট যে বার্নিং প্রবলেম, তা আমরা তুলে ধরেছি ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ, যেটা তার মধ্যে আপনারা দেখতে পাবেন। এর বাদে আজকের মিটিং এর যে বিষয়বস্তু হয়েছে এবং আমরা একটা ওথ নিয়েছি, সেখানে বিভিন্ন দাবি এসছে, যে দাবিগুলো রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা তো কংগ্রেস কর্মী হিসাবে করবই, কিন্তু সাধারণ মানুষের যে ক্রাই, যে ডিমান্ড, যে আর্জ, এটা আমরা বেশিভাবে বুঝেছি। আরজি করের ইনসিডেন্টের পর বাংলার মানুষ চেয়েছিলেন যে কোনো ইস্যুতে রাহুল গান্ধী আসুন, কংগ্রেসের সভাপতি আসুন। মেয়েদের উপরে যখন অত্যাচার হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী আসুন। আজকে এই ওয়ার্কশপ থেকে বিভিন্ন বক্তারা তাদের সেই মত পোষণ করেন। কেউ কেউ ইনডোরের সভার কথা বলেন, কেউ কেউ আউটডোরের সভার কথা বলেন। ইনডোর হোক এবং আউটডোর হোক, পুরো সভা তারা আজকে একমত হন যে আমরা আমাদের সাংগঠনিক বিভিন্ন আন্দোলন, এগুলোর মধ্যে পশ্চিম বাংলার রাজনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে রাজনৈতিক জমি তৈরি করার পর আমরা আমাদের নেতাদের এই বাংলায় ডাকবো, যেটা বাংলার মানুষ চান, বাংলার মানুষের ট্রাই, বাংলার মানুষের ইচ্ছে। তারা ভরসা করেন, আশা করেন যে রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, এরা আসলে, এরা মানুষের পাশে দাঁড়ালে তারা কিছুটা ভরসা পাবেন। তাই আজকে একেবারে ঐক্যমতের ভিত্তিতে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বর্তমান রাজনৈতিক যে করাপশন, ব্যভিচার, প্রশাসনিক যে অদক্ষতার পরিচয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে বর্তমান রাজ্য সরকার তারা আমাদের উপরে অত্যাচার করছে, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্য সরকারের জনবিরোধী নীতি, এবং দুটো গুরুত্বপূর্ণ বিষয়, মহিলাদের সুরক্ষা সবথেকে ইম্পর্টেন্ট
ওমেন সেফটি, এটা প্রাইমারি এজেন্ডা আজকের আলোচনায় ছিল, যে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা ভরসা দিয়েছিলেন যে শেয়ারে বিনিয়োগ করুন, শেয়ারে যত টাকা বিনিয়োগ করবেন লাভ পাবেন। আজকে পুরো শেয়ার মার্কেট ধসে গিয়েছে। সাধারণ মানুষ, সরকার মোটিভেট করেছিল, এটা একটা সরকারি স্ক্যামে পরিণত হয়েছে। এটা একটা দিক। দ্বিতীয় কথা, এখানকার সিবিআই, ইডি যে সেন্ট্রাল এজেন্সি, তাদের কোনো পারফরমেন্স একেবারে খারাপ, তার প্রমাণ বাংলার মানুষ প্রতিপদে পাচ্ছে। এবং সেই নির্যাতন একেবারে গ্রাসরুট পর্যন্ত কংগ্রেস কর্মীদের উপরে হচ্ছে। এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হয়েছে, ভোটার লিস্ট। ভোটার লিস্টের কারচুপিতে দুইজন চ্যাম্পিয়ন তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপি, তারা রক্তের স্বাদ পেয়ে গেছেন হরিয়ানা থেকে, সেই রক্তের স্বাদ আরো তারা মহারাষ্ট্র থেকে পেয়েছে। তারা এখানেও পশ্চিমবাংলায় সেই কারচুপি করতে চাইছে। ঠিক একইভাবে রাজ্য সরকারও তার থেকে বাইরে যাচ্ছেন না। তার কারণ, রাজ্যের যে নির্বাচন কমিশন, সিভিক বডিজ, আমাদের পৌরসভা নির্বাচন আছে সামনেই, তারাও কিন্তু নির্বাচন কমিশনকে একেবারে নিজের মতো হাইজম্যান হিসাবে ব্যবহার করে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পুরো হাউস তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আগামী দিনে কংগ্রেস কর্মীরা তারা প্রতি জায়গায় একেবারে বুথ স্তর পর্যন্ত শক্তিশালী করতে হবে, যেখান থেকে তারা একেবারে চৌকিদার, দারোয়ান, একেবারে দফাদার বাড়ির যেরকম ভাবে রক্ষা করে, সেইভাবে তাদের বুথকে রক্ষা করে মানুষের কল্যাণে স্থানীয় ইস্যুকে সামনে নিয়ে তারা আন্দোলন করবে। এরপরে আমি বললাম ঈশা খান চৌধুরী বলবেন এবং আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি তিনিও বলবেন। আমি প্রথমে ঈশা খানকে দিচ্ছি এবং শেষে অ্যাড্রেস করবেন আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারি গোলাম মোহাম্মদ মীর সাহেব। ঈশা খান চৌধুরী। আপনারা শুনলেন আজকে আমাদের ওয়ার্কশপ হয়েছেন সংগঠনের গোটা বাংলার জন্য। ওটাতে উপস্থিত আপনারা জানেন সবাই কে কে উপস্থিত ছিলেন। ওদের রঞ্জন বাবু, আমাদের মীর আলম সাহেব যে এসছেন, আমাদের জেনারেল সেক্রেটারি আর বাংলা অবজারভার। আমরা খুব খুশি যে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের উনি এআইসিসি পুরা আমাদেরকে, যেমন আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু একটু আগে বলছিলেন, সুযোগিতা আমরা পাবো আমাদের হাইকমান্ড থেকে। আপনারা শুনলেন ওনার মুখ থেকে যে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীজি এবং আমাদের খাড়গেজি আসতে পারেন আমাদের বাংলাতে বিভিন্ন প্রোগ্রামসের জন্য। এটা আমরা খুব খুশি এটা শুনতে। এটা আমাদের সংগঠন বাড়বে, আমাদের খুব আশা আছে ওদের আসার জন্য। আর এই ওয়ার্কশপে মেন যে কথা আলোচনা হয়েছে যে আমাদের সংগঠন বাংলাতে কি করে আমরা স্ট্রেংথেন করতে পারি, বাড়াতে পারি, সেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছেন। বিভিন্ন সাজেশনস আমরা পেয়েছি আমাদের পিসিসি প্রেসিডেন্টের কাছ থেকে, শুভঙ্কর বাবুর কাছ থেকে। এইগুলো আমরা প্রত্যেক ব্লকে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা ডিসকাস করব। যেমন ইকোনমিক আমাদের প্রবলেমস কি আছে, বাংলা কি প্রবলেমস আমরা ফেস করছি, কি সমস্যা ফেস করছি বিভিন্ন লেভেলসে। তো সেভাবে আমাদের আলোচনা খুব প্রোডাক্টিভ হয়েছে। আর যে সুযোগিতা আমরা পাচ্ছি এআইসিসি এর কাছ থেকে, মীর সাহেবের কাছ থেকে, আমরা খুব খুশি এবং ভেরি প্লিজ যে এইভাবে সাপোর্ট আমরা আগামী দিন পাবো। আশা করছি আমাদের অনেক টাইম আছে। আপনারা জানেন 1 বছর মিনস রাজনীতিতে অনেক টাইম। 1 বছর অনেক কিছু হতে পারে। 1 বছরের বেশি টাইম মীর সাহেব আসলেন, বললেন আপনারা এখন থেকে নামেন, প্ল্যানিং করেন, আপনারা কিভাবে লড়াই করবেন, কিভাবে বাংলা ইউনিট, আপনারা কিভাবে অল ডিস্ট্রিক্টস, অল ব্লকস আপনারা কিভাবে লড়তে চাইছেন, আমাদের মত চাইছেন। এটা হচ্ছে গণতন্ত্র। আমাদের
কংগ্রেস পার্টি আছে একটা গণতান্ত্রিক পার্টি, তার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা কিভাবে আগাবেন, আপনারা কারোর সঙ্গে জোট করবেন কিনা প্রশ্ন দিচ্ছেন আমাদেরকে। তো এটা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। আগামী দিনে আমার আশা আছে যে আমাদের সংগঠন বাংলাতে কংগ্রেসের সংগঠন, জাতীয় কংগ্রেস, এখানে আমাদের সংগঠন অনেক মজবুত হবে এবং আমাদের আগামী দিনে আমাদের প্রচন্ড আশা আছে ইলেকশনের জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। वेस्ट बंगाल पीसीसी अध्यक्ष शुभंकर सरकार, हमारे मेंबर पार्लियामेंट ईसा खान जी, एआईसीसी के सेक्रेटरीज अंबा प्रसाद, हमारे आसिफ अली साहब और सीनियर ऑफिस बेयरर्स, प्रेस के साथियों, जैसे आज के वर्कशॉप के बारे में पीसीसी प्रेसिडेंट ने आपको डिटेल सारी बताई, मैं तो शॉर्ट में बताऊंगा कि ये नेशन वाइड कांग्रेस पार्टी का एक इनिशिएटिव है। ये स्टेट वर्कशॉप्स का मतलब है जो भी टॉप लीडरशिप स्टेट्स में है वो अपने अपने स्टेट के लिए बैठें, मंथन करें, चर्चा करें और सजेस्ट करें कि आने वाले दिनों में कांग्रेस को मजीद स्ट्रांग कैसे किया जाएगा। ये उस कड़ी का एक हिस्सा आज वेस्ट बंगाल कांग्रेस का ये वर्कशॉप था। हमें खुशी है कि इतने शॉर्ट नोटिस पर काफी तादाद में पूरे बंगाल से जो हमारी क्रीम लीडरशिप की थी वो सारी उसमें मौजूद थी और ऑर्गेनाइजेशन को और मजबूत कैसे किया जाएगा, जहां गैप्स है उसको कितना जल्दी फिलअप किया जाए और जो हमारे सामने 2026 का टारगेट है जिसका ऑलरेडी शुभंकर जी ने बताया कि मिशन 26 के तहत में जो हमने आगे प्रोसीड करना है, क्योंकि हमारे सामने यहां दो रूलिंग पार्टीज तो सीधे सामने, एक दिल्ली में रूल कर रही है 11-12 साल से और एक 15 साल से स्टेट को रूल कर रही है। जब हमारे कार्यकर्ता जो अवाम जो देख रहा है वो दोनों सरकारों के बीच में पिस रहा है, खाली इलेक्शन स्लोगन्स, खाली इलेक्शन जीतने के लिए जो शोहरत पैदा की जाती है, उसके बाद में चाहे दिल्ली की सरकार 12 साल से हो या यहां वेस्ट बंगाल की सरकार, ये दोनों सरकारें जो आम आदमी है जिसको सरकार की जरूरत होती है, वो गरीब है, वो निचले तबके पर, वो अनएम्प्लॉयड यूथ है, उस तक ये दोनों सरकारों की कोई भी अभी तक सहायता दिखाई नहीं दे। तो इसलिए कांग्रेस एक प्रोग्राम लेकर जितना जल्द हो सके उतना जल्द हम एक बंगाल के लोगों के लिए एक प्रोग्राम लेकर आ रहे हैं, क्योंकि अब कई दहाइयां यहां पर हो गई कांग्रेस डायरेक्टली पावर में नहीं थी। तो इसलिए इस 26 इलेक्शन को हम जितना शिद्दत के साथ, जितना ताकत के साथ अवाम की बात रख सकते हैं, रखने की कोशिश की जाएगी। तो उस कड़ी में कई सारे प्रोग्राम, चाहे वो पदयात्राओं का सिलसिला हो, चाहे वो सम्मेलनों का सिलसिला हो, चाहे ऑर्गेनाइजेशनल एक्टिविटीज को और बूथ लेवल तक पहुंचाने की बात हो, उसके लिए हम
आज से वचनबद्ध है, एक कोशिश है और उसको आने वाले दिनों में और तेजी से किया जाएगा। और उस मिशन में जैसे अध्यक्ष जी ने बताया कि चुनाव से पहले यहां की पूरी कमेटी का डिमांड था, जितने भी सारे ऑफर्स भी आई कि खड़गे जी का वेस्ट बंगाल में आना, राहुल जी उनकी लगातार पिछले 1-1.5 साल से डिमांड है, जब से मैं यहां देख रहा हूं लगातार यहां के नौजवान, यहां के लोग लगातार चाहते हैं कि राहुल गांधी जी हमारे बीच में आए। बंगाल नजर रख रहा है राहुल गांधी जी की लीडरशिप पर, जो देश में पूरी तरह से अवाम की आवाज बने हुए हैं। तो उसको लेकर यहां पर भी लोग चाहते हैं कि हमारी आवाज राहुल गांधी जी उठ खड़ा करें। और उसका आज जिस तरह से पूरी लीडरशिप ने उस चीज का रेजोल्यूशन पास किया कि हम अपने लेवल पर काम करेंगे, बूथ लेवल, ब्लॉक लेवल, डिस्ट्रिक्ट लेवल, स्टेट लगा हुआ है, रिस्ट्रक्चरिंग की भी कहीं कहीं पर जरूरत है, वो सिलसिला भी जितना जल्दी हो सके उसको पूरा किया जाए। तो ये सारा मसवदा, सारा डिस्कशन आज के वर्कशॉप का था और करीब 200 प्लस जो उसमें डेलीगेट्स थे, जो कुछ अपनी राय दे पाए, बोल पाए, उन्होंने अपनी बात बोल के रखी। और जो नहीं बोल पाए इतने शॉर्ट टाइम में, उन सारे लोगों ने अपनी अपनी सजेशन, अपनी अपनी राय पार्टी की बेहतरी के लिए उन्होंने प्रदेश अध्यक्ष को अपना वहीं पर बैठ के अपनी अपनी राय पहुंचा दी। मगर मैंने जो आज देखा एज ऑब्जर्वर कि जो हमारे लीडरों में एनर्जी थी, जो चार्जिंग थी, उससे मुझे भरोसा लगा कि अगर इस तरह से कांग्रेस का साथी, कांग्रेस का वर्कर, कांग्रेस का डेडिकेटेड नेता, जो भी अपनी अपनी जगह, क्योंकि पार्टियों को बनाता बिगाड़ता वर्कर, अगर वर्कर नहीं एक्टिव हुआ चाहे लीडर कुछ भी करे, अगर वर्कर ने ये जिम्मेदारी ली, ग्रास रूट लेवल लीडरों ने ये जिम्मेदारी ली कि हम पार्टी को लेकर, पार्टी के एजेंडे को लेकर लोगों तक जाएंगे और पार्टी को मजबूत करने की कोशिश करेंगे, वो सबसे बड़ा एक विश्वास होता है जो मैंने कई स्टेटों में देखा। इससे पहले भी हम झारखंड में थे, वहां भी जिस तरह का एनर्जी लोगों ने लगाई तो तभी जाकर कुछ पॉजिटिव रिजल्ट्स आते हैं। तो आज के इस वर्कशॉप में मुझे कुल मिलाकर अच्छा लगा कि सारे लोग दिल से चाह रहे थे कि लीडरशिप का आना जाना रहे, गाइडेंस रहे और हमारा एजेंडा जल्द से जल्द तैयार हो और ऑर्गेनाइजेशनल कमियों को दूर किया जाए, ताकि हम एक मोमेंटम के साथ इन सरकारों की जो कमियां हैं, इन सरकारों की जो फेलियर्स हैं, उसको हम हाईलाइट करें और जनता को विश्वास दें कि कांग्रेस पार्टी आपकी आने वाले चुनाव में या आने वाले वक्तों में इन दोनों सरकारों से बेहतर आपको सर्विस देगी, खिदमत देगी और बंगाल की इज्जत को बढ़ाने का काम करेगा। ये हमारा क्रैक्स था आज के इस वर्कशॉप का। अब आपका कोई हो मुद्दा ज्वाइन करेगा, आप पार्टी से आया तो उसका हाथ में फ्लैग दे देंगे। उसने पहले सवाल जवाब कोई हो तो उसके बाद। ये 2026 के इलेक्शन को सामने रखकर आप आगे बढ़ रहे हैं, लेकिन हम यहाँ देख रहे हैं कि यहाँ की स्टेट कमेटी तक मुकम्मल नहीं है और अक्सर जिलों में जो है वहाँ पे आपकी पार्टी तंजीम नहीं है। वो ऑलरेडी प्रोसेस में है और जो मैंने बताया 2025 तो वैसे ही कांग्रेस पार्टी ने नेशनल लेवल पर तय किया है कि किसी भी लेवल की कोई भी रिप्लेसमेंट हो, कोई भी फिल इन द ब्लैंक्स हो, वो तो पूरा करना ही है। मगर वेस्ट बंगाल हमारी सबसे टॉप प्रायोरिटी पर है, तो उसी लिए ये वर्कशॉप, उनकी राय, उनका मशवरा, वरना कई बार जब मसवदा आगे जाता है, प्रपोजल जाता है, बहुत लोग कहते हैं कि हमसे तो पूछा। तो इसलिए ऑलरेडी प्रेसिडेंट
पिछले 4-5 महीने से लगातार ग्राउंड पर है, लोगों से बात कर रहे हैं, लोगों की वर्थ भी देख रहे हैं, पोटेंशियल लोग आइडेंटिफाई कर रहे हैं, और मेरे ख्याल से इस महीने के आखिर तक आपको यहां पर एक नया एनर्जेटिक टीम प्रेसिडेंट के साथ मिलेगा। पश्चिम बंगाल में कांग्रेस के पास इतना शक्ति है कि आगामी 2026 के निर्वाचन अकेला लड़ पाए, या फिर आप लोग जोड़ करेंगे तो जोड़ किस तरफ जाएगी, तृणमूल के तरफ? अभी कोई जोड़ की बात आज के दिन पर नहीं। हमने लगातार कहा कि हम फिलहाल अपनी पार्टी को जो कमजोरियां हैं, वीकनेसेस, उसको दूर करके हम आने वाले 26 की पूरी वेस्ट बंगाल में अपने आप को लोगों के सामने रखने के लिए और लोगों के इश्यूज को उठाने के लिए हम अपने आप को मुतहरिक कर रहे हैं, मजबूत कर रहे हैं। आपने जैसे अभी कहा कि एक तरह से केंद्र में बीजेपी की चुनौती है, बीजेपी की सरकार है, और प्रदेश में कांग्रेस का है, कि कहीं बड़ी चुनौती है बंगाल के लिए, क्योंकि देखिए आप लेफ्ट के साथ लगातार प्रदेश में हमने कहा यहाँ की सरकार लगातार आप लेफ्ट के साथ आप लोग लड़ रहे हैं, चूंकि इतना अच्छा परफॉर्मेंस नहीं हो रहा है, तो क्या लग रहा है 26 अभी आज के दिन पर कोई किसी के साथ में लड़ने की बात तो मैंने न की, न आपको सवाल उठाना चाहिए। आज के दिन तक हम सिर्फ और सिर्फ अपने घर को, अपनी पार्टी को बेहतर करने के लिए, अपने एजेंडे को तैयार करने के लिए प्योरली ऑन कांग्रेस प्लेटफॉर्म, वो चीजें जो आप लोग सवाल उठा रहे हैं वो बहुत दूर की बात। पहले हमारे घर में खाना हो तब तो कोई मांगने आएगा, तो इसलिए हम अपनी प्रोडक्शन बढ़ा रहे हैं। फिर किसी को जरूरत लगे तो पूछेगा, नहीं जरूरत लगे तो कोई नहीं। कांग्रेस तो 1885 से ये स्ट्रगल करती आई है। पावर आना न आना ये एक अलग चीज है, मगर कांग्रेस का मजबूत होना देश के लिए जरूरी है और वेस्ट बंगाल के लिए जरूरी है। ये मैं आपको चैलेंज के साथ कह रहा हूं। गुलाम मोहम्मद मीर साहब इलेक्शन जो जीते जाते हैं, लड़े जाते हैं मुद्दे के साथ और जिद्दोजहद दोनों के साथ, ये माइनॉरिटी का मोर देन 35% बंगाल में माइनॉरिटी है। तो ऐसी सूरत हाल में देश में जैसे कि औरतों का बहुत बड़ा मसला है, माइनॉरिटी के बहुत सारे वादे थे, काम होने थे, नहीं हुए, उनका घर का बहुत बड़ा प्रॉब्लम है, उनके एजुकेशन स्कूल सिस्टम में बहुत बड़ा प्रॉब्लम है। दीदी ने वादा किया था कि हम आएंगे तो 4 डिस्ट्रिक्टों में उर्दू को सरकारी जबान का दर्जा देंगे, वो अभी तक नाफिजल प्रैक्टिकल नहीं हो। इस मुद्दे को लेकर किस तरीके से आप देखें? मैं वही कह रहा हूं, अब हम एक कम्युनिटी या एक कौम की बात यहां नहीं करेंगे, हम इन टोटलिटी बंगाल के रहने वाले लोगों की बात रख रहे हैं। मैंने ये भी दिया कि हम आने वाले कुछ दिनों में, इस महीने के आखिर तक, हम हमारा रिसर्च चल रहा है। जो बात आपने रखी ये हमारे नोटिस में ऑलरेडी आ चुका है। यही मैंने कहा, एंटी इनकम्बेंसी और फेलियर्स दोनों सरकारों के, ये चुनाव के टाइम पर कुछ भी लुभाने वादे कह रहे हैं, मगर अब दोनों का मेरे ख्याल से अच्छा खासा टाइम, 12 साल भी सेंट्रल गवर्नमेंट के लिए काम नहीं होता है, नथिंग डन फॉर बंगाल, और 15 साल भी एक जमात के लिए सफिशिएंट होता है कि उसके पेट में क्या है, उसके दिमाग में क्या है, कि वो क्या लोगों के लिए करना चाहता था, वो अब 15 साल सफिशिएंट है। अब 15 साल के बाद भी हम टेस्ट करें, 12 साल के बाद भी टेस्ट करें, तो मेरे ख्याल से ये बंगाल वासियों को सोचना है। इसलिए हम एक ऑल्टरनेट मसवदा लेकर आएंगे, जो फेलियर्स है उसको कांग्रेस पार्टी कैसे टैकल करेगी इफ वी आर वोटेड टू पावर। हम कर तभी पाएंगे अगर हमको बंगाल की जनता एक एतमाद देती है, एक सपोर्ट देती है, तो वो हम रखेंगे लोगों के सामने। মোহন ভাগবত তিনি 11 দিনের বেশি এই রাজ্যে থেকে গেলেন। তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ওয়ার্কশপ অনেক আগে থেকে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কি মনে হচ্ছে যে কংগ্রেস কিছুটা এই যে শুরু করলো এই প্রসেস, এবং আপনি জেলায় জেলায় ঘুরছেন, কংগ্রেস কর্মীদের কি ফিডব্যাক পাচ্ছেন? দেখুন, অনেক জিনিস আছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির বিষয়, সেগুলো আপনারা একটা ওপেন আজকের ওয়ার্কশপ দেখছেন। এর আগে মীর সাহেব কলকাতায় অনেকবার এসছেন, আমাদের এআইসিসি সেক্রেটারিরা কন্টিনিউয়াসলি আছেন। পলিটিক্যাল স্ট্র্যাটেজির কথা কোনো সময় প্রেস কনফারেন্সে বলা হয়, কোনো সময় বলা হয় না, এক। দ্বিতীয় জিনিস, কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল
সেটা মানুষের উপরে বিশ্বাস করে, তার কর্মীর থেকে। এবং আমরা একেবারে বুথ স্তর থেকে প্রত্যেক দিন আমাদের রিবিল্ডের জন্য আমরা চেষ্টা করছি, আমাদের কর্মীরাও চেষ্টা করছেন। আর মোহন ভাগবতের বিষয় যেটা বলা হলো, কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গে মোহন ভাগবতের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়নি। তার কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছিল বলে রাস্তায় নেমে আমরা করিনি, প্রেস কনফারেন্স করে আমরা বলেছিলাম। কিন্তু কোন রাজনৈতিক দলকে আমি দেখিনি, বিজেপি তো করবে না, এটা তো স্বাভাবিক। বিচারধারার লড়াইয়ে কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল আরএসএস এর বিরুদ্ধে লড়াই করে না। তারা যদি লড়াই করতেন, কেউ কোনো সময় ময়দান ছেড়ে দিতেন না বিজেপির নেতাদের নিয়ে এসে বিজেপির নেতাদের কাল্টিভেট করার জন্য। তার পরিণামে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটা কিন্তু যারা সরকারে আছে রাজ্যে এবং যারা কেন্দ্রে আছে তারা খুব একেবারে জেনে বুঝে এই গ্যাপটা তৈরি করছে। অতএব এটা থেকে একেবারে পরিষ্কার যে আরএসএস এমন একটি চালিকা শক্তি, রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু দুঃখের বিষয় তখন হয় যখন তার পেছনে অন্য কোন শক্তি রাজনৈতিক দলকে মদত দেয়, সেটাই আরএসএস করে। অথচ আমরা বিজেপিকে কোনো সময় কেউ ফ্যাসিস্ট বলি, কেউ বর্বর বলি, আবার কেউ কোনো সময় তাকে সেই বন্ধনী থেকে বাইরে রাখি। কিন্তু কংগ্রেসের বিচারধারা, কংগ্রেসের আদর্শ, যেটা রাহুল গান্ধী প্রত্যেক দিন লড়াই করছেন, মল্লিকার্জুন খড়গে লড়াই করছেন, আজকে ইন্ট্রোডাকশন স্পিচে একেবারে আমাদের জেনারেল সেক্রেটারি বলে দিয়েছেন যে আমি ক্লিয়ারলি বলছি মানসিকতার বিষয়, কোট আনকোট তিনি বলেছেন মানসিকতার বিষয়। সেই মানসিকতা বিজেপি আরএসএস এর যে বিচারধারা, তার সঙ্গে যাতে কোনো সময় কোনো সাধারণ মানুষের মিল না ঘটে, কংগ্রেস কর্মীদের তো একেবারেই নয়। এইটা খুলে কোনো রাজনৈতিক দলের তাদের কিন্তু সাহস নেই এইটা বলা, যেটা কংগ্রেস বলতে পারে। আর কংগ্রেস বলতে পারে বলেই আমরা মনে করি কংগ্রেস ছাড়া অন্য কোন দলের শক্তি নেই যে বিজেপি এবং আরএসএস এর যে তাদের কম্বিনেশন, সেই কম্বিনেশনকে রুখতে পারে। অনলি কংগ্রেস পারে। একলা লড়াইয়ের জন্য এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস কতটা প্রস্তুত এবং কতটা তৈরি? Already said by our Honorable General Secretary. No need to explain more. আপনাদের একটা কাগজ আমাদের হাতে এসেছে, সেখানে দেখা গেল যে 34 বছরের বাম জমানা এবং 14 বছরের তৃণমূল জমানা, দুটোরই আপনারা সমালোচনা করেছেন অর্থনৈতিক এই অবস্থার জন্য। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিজেপি আরএসএস এর এই কট্টর বিরোধিতায় কোন রাজনৈতিক দল কংগ্রেস ছাড়া দেখা যায়নি সরাসরি। বামপন্থীরা ক্ষেত্রে মনে হচ্ছে যে ফেলিওর, কারণ তাদেরও রাস্তায় নামতে দেখা যায়নি যখন মোহন ভাগবত। রিসেন্টলি পার্টি পেপার পড়ে দেখবেন, সেখানে ফ্যাসিস্ট থেকে বাদ রাখা হয়েছে। জাস্ট গো থ্রু দ্য আর্টিকেল। অ্যান্ড পশ্চিমবঙ্গে আমরা বিজেপির নেতাদের নিয়ে এসে কোথাও মিটিং করিনি। আজকে তৃণমূলের বিরুদ্ধে যারা সবাই বলছেন, তৃণমূল যে দোষে দুষ্ট, অন্য রাজনৈতিক দলও সে দোষে দুষ্ট। দুই, আপনাকে বলি এই হিম্মত কোন রাজনৈতিক দলের নেই। বিরোধী দলনেতা পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলেছে বেকার সমস্যা করতে, আমরাও সেইভাবে সমস্যার সমাধান করতে পারিনি। আর যারা বেশি করে ঢাকঢোল পিটিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার, তারা একেবারেই কিছু করতে পারে। এটা কোন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব বলছে আমরা এটা পেরেছি, এটা পারিনি। যেমন মুসলমান সমাজের জন্য আপনারা দেখবেন কমিশন তৈরি করে যে কথা বলেছিল অন্য কেউ বলতে পারেন। এবং পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হোম মিনিস্টার মুসলমান থেকে করা হয়েছিল, তারপরে কেউ হিম্মত দেখাতে পারেন। দুজন হোম মিনিস্টার পশ্চিমবঙ্গ এমওএস করা হয়েছিল, কেউ দেখাতে পেরেছে? পারেনি। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে ডক্টর শাকিল আহমেদকে আমরা হোম মিনিস্টার এমওএস করেছিলাম। অতএব যদি তুল্য মূল্য বিচার জায়গায় যায়, কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ, কংগ্রেস যে বহুত্ববাদে বিশ্বাস করে, কংগ্রেস যে ভারতবর্ষের সংবিধানকে মানে, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়।
উই দি পিপল অফ ইন্ডিয়া আমরা কনসিডার করি আন্ডার দি আমব্রেলা অফ অল পিপল অফ ইন আওয়ার কান্ট্রি। মানে 34 বছর এবং 14 বছর এই দুটোর মধ্যে কোনো পার্থক্য করতে পারছেন আপনারা অ্যাকর্ডিং টু মানে আপনাদের স্ট্রিম? আমি আজ একটা কথা বলি, 34 বছর এবং 14 বছর ডেভেলপমেন্ট অফ বেঙ্গল এই পার্সপেক্টিভ যদি হয় তাহলে আমরা কংগ্রেসের জামানাকেও সমালোচনার বাইরে রাখি না। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ না হলে ইয়াং জেনারেশন সে কোন রাজনৈতিক দলের, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ইউথ অফ বেঙ্গল, তারা যখন এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আজকে উৎপাদিত শিল্প এবং অ্যাগ্রোবেস শিল্প, যেটা দায় বাংলার মানুষকে নিতে হবে, কারণ তারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, দীর্ঘদিন রাখছেন, তাদেরই বাংলার মানুষকে দায় নিতে হবে। আর রাজনৈতিক দল হিসাবে আমরা কোনো ভুল কাজ করলে মানুষের কাছে বলতে হবে। কংগ্রেস আমলে যত শিল্প ছিল, যত শিল্প চলত, কংগ্রেস আমল চলে গিয়েছে, তারপরে আর কোনো শিল্প নেই পশ্চিমবাংলায়। কে রেসপন্সিবল কে রেসপন্সিবল নয় বাংলার ভোটাররা, বাংলার মানুষরা ঠিক করুন। আচ্ছা, আমাদের একজন আপ থেকে আমাদের একজন সাথী আজকে জয়েন করতে চান, এখনই আমরা তার হাতে জাতীয় কংগ্রেসের পতাকা দেবো। তিনি মেম্বারশিপ নিয়েছেন শক্তি দে, ত্রিপুরায় কাজ করতেন, এখানে আমাদের একজন ওয়ার্কিং কমিটির মেম্বার, তার সঙ্গেও কাজ করেছেন সুদীপ রায় বর্মন, এখানে ওনার বাড়ি, উনি এসে এখানে কাজ করছেন, কম্পিউটার সমস্ত কিছুতে বিশারদ। আমি শক্তি দেখে বলছি আমাদের অনারেবল জেনারেল সেক্রেটারির হাত থেকে জাতীয় এই আমাদের কংগ্রেসের পতাকা নেওয়ার জন্য। এই ওয়ার্কশপ, যে ওয়ার্কশপ সকাল 11টা থেকে শুরু হয়েছিল, এই ওয়ার্কশপের বিষয়বস্তুটাই ছিল আগামী 2026-এর বিধানসভা মিশন 2026 অ্যাসেম্বলি ইলেকশন। আমাদের মধ্যে প্রেস কনফারেন্সে আছেন এবং ওই ওয়ার্কশপের পুরো নেতৃত্বে ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, সিডব্লিউসির মেম্বার গোলাম আহমেদ মির্জি বিধায়ক এবং এআইসিসি সেক্রেটারি আম্বা প্রসাদ এক্স এমএলএ এবং সেক্রেটারি এআইসিসি আসাফ আলী খানজি।